মাদক ও তামাক জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উভয় সেবন আমরা কোনোভাবেই সমর্থন করি না। স্কটিশ চার্চ কলেজ ড্রামা ক্লাব ও লিটারারি সোসাইটির যৌথ উদ্যোগে বাংলার ৮জন দিকপাল সাহিত্যিকের ৮টি গল্পের সম্ভার অনুস্বর, স্বল্পস্বরে পূর্ণ উপাখ্যান। প্রখ্যাত বাংলা সাহিত্যিক ও স্কটিশ চার্চ কলেজের অন্যতম প্রাক্তনী প্রেমেন্দ্র মিত্র ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে ঘনাদা ও ভূত শিকারী মেজকর্তা বাঙালি পাঠকদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। তিনি বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম পথিকৃৎ। তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলির মধ্যে রয়েছে ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা, মহানগর, পুতুল প্রতিমা, মিছিল, কুয়াশা, হাত বাড়ালেই বন্ধু ইত্যাদি। তেলেনাপোতা আবিষ্কার তার লেখা ছোট গল্পগুলির মধ্যে আলাদা করে উল্লেখের দাবি রাখে। আজকে আমাদের নিবেদন প্রেমেন্দ্র মিত্র রচিত গল্প কৃত্তিবাসের অজ্ঞাতবাস। গল্পটি আমরা নিয়েছি অরুণ চট্টোপাধ্যায় সম্পাদিত সেরা গোয়েন্দা সেরা রহস্য বইটি থেকে। মূল চরিত্রে কৃত্তিবাস, সরকার মশাই ও পরাশর। তাহলে শুরু করা যাক আজকের গল্প কৃত্তিবাসের অজ্ঞাতবাস। হঠাৎ তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন। তারপর পড়ি কি মরি ছুট দিয়েছেন একেবারে উন্মাদের মতো। হ্যাঁ, আমি স্বয়ং শ্রী কৃত্তিবাস ভদ্র। লজ্জার মাথা খেয়ে স্বীকার না করে যে আর পারছি না। ৫ বছর ৮ সের ছেলের মতো ভয়ে কেমন জানি দিশেহারা হয়ে ছুটে পালাচ্ছি। ভয়টা যা নিয়ে সেটাই হলো সবচেয়ে লজ্জার। ভয়টা বাঘ, ভাল্লুক, সাপ, খোপ, চোর ডাকাতের নয়। ভয়টা ভূতের, এবং সেই ভৌতিক অভিজ্ঞতাটা তার প্রত্যক্ষ। প্রথমেই কল্পনা করুন একটা গড় প্রমাণ বাড়ির বিরাট ধ্বংসস্তূপ। চারিদিকে ছড়ানো ভাঙা ইট, কাঠ, জঞ্জালের ঢিবিগুলোয় বাড়িটাকে অগম্য করে রেখেছে। তার উপর আছে গোলক ধাঁধার মতো ভেতরকার জটিল সব রাস্তা। ধসে পড়া বাড়িতে যা জায়গায় জায়গায় ভয়াল সুড়ঙ্গের রূপ নিয়েছে। এরকম একটা ধ্বংসপুরীর সঙ্গে ভূতের ভয়ে আপনা থেকে জড়ানো থাকে, সে কথা জানি। আলো ছায়ার নকশাকে মনে হয় অশরীরী কারুর আভাস। সামান্য দরজা জানলার নড়াচড়াতে যে বিকট আওয়াজের বিভীষিকা হাত পা কেমন জানি অবশ করে দেয়। কিন্তু সেরকম কোনো ভ্রান্তি আমার হয়নি। স্বভাব ভীরু আমি নই। ভূতপ্রেত আমার কাছে হাসির ব্যাপার বলে আমি নিজে থেকে জোর করে কাউকে কিছু না জানিয়ে এই ধ্বংসস্তূপ পরীক্ষা করতে গিয়েছি। আর তারপর আবছা একটি নারী মূর্তি ধ্বংসপুরীর আঁকাবাঁকা জড়ানো পথ দিয়ে কখনো প্রত্যক্ষ, কখনো চোখের আড়াল হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর সব রহস্যের সমাধান আমার হাতের মুঠোয় মনে করে সাফল্যের আনন্দে নিঃশব্দে আমি তাকে অনুসরণ করছি। হঠাৎ এক জায়গায় এসে থামতে হলো। শুভ্র বসনা মূর্তিটি একটা জানালার ধারের অন্ধকারে কি যেন দেখবার জন্য মাথা নিচু করে উঁকি দিচ্ছে। দেখার চেষ্টা করছে বোধহয় আমাকেই। সুতরাং এই সুযোগ। নিঃশব্দে অন্ধকারের মধ্যে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে একটা হাত ধরে টান দিলাম। পরের মুহূর্তে আতঙ্কে বিহুবল গলা দিয়ে চিৎকারটা আপনা থেকে বেরিয়ে গেল। একটা কোমল উষ্ণ হাত তখন তার হাতের মধ্যে ধরা। তারপর মূর্তিটার কোনো চিহ্ন নেই। হ্যাঁ, সত্যি টান দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা হাতটা গরম একটা তরল কিছুতে তার গা ভিজিয়ে তার হাতেই খুলে এসেছে। আর সবাই শিউরে সেটা ফেলে দেওয়ার পর মূর্তিটা যেন চোখের উপরেই মিলিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা ঠিক মতো বোঝার নয়। এই বিবরণ এখানে থামিয়ে গোড়া থেকে শুরু না করলে নয়।
একেবারে পুরোপুরি ডুব দিতে পেরেছিলাম। এমন অতল ডুব যে ওপরে দুটো বুজকুড়িও উঠবে না। একেবারে সম্পূর্ণ অজ্ঞাতবাস যাকে বলে। রেল স্টেশন কমপক্ষে 20 ক্রোশ দূরে। পোস্ট অফিস পর্যন্ত পুরো একবেলা হেঁটে তবে পৌঁছানো যায় এই জায়গাটাতে। জায়গাটা অবশ্য বাংলাদেশেই, নামটা বলবো না, বললেই যে কেউ চিনে ফেলবেন এমন সম্ভাবনা অবশ্য নেই। তবু নামটা একটু পাল্টে নিজস্ব অঞ্চলের সঙ্গে সুর মিলিয়ে ঝুমরুডি নয় রাখলাম। জায়গাটা সম্বন্ধে খুব বেশি কৌতূহল থাকলে তাহলে অবশ্য ম্যাপটা খুলে দেখতে বলবো আপনাদের। দক্ষিণে সুবর্ণরেখা আর উত্তরে রূপনারায়ণকে রেখে যে নদীটি হুগলি নদীর মোহনায় বঙ্গোপসাগরে এসে পড়েছে, সেই পোশাকি নামের কংসাবতী যদি বা আমাদের কিছুটা চেনা হয়, তার সেবিকা সখীকুমারীর নাম খুব বেশি জন জানে বলে মনে হয় না। আমাদের পশ্চিমবাংলার পশ্চিম প্রান্তে সবচেয়ে শুকনো জেলায় সেই কুমারী নদীরই আবার দুটি শাখার মাঝখানে যেই জায়গাটা নেহাত বিশেষ মানচিত্র ছাড়া প্রায় ফাঁকা চিহ্নহীন দেখায়, তার মাঝখানের একটি গ্রাম এই ঝুমুরডি। কিরকম গ্রাম ঝুমুরডি তার একটু আভাসও দেওয়া যেতে পারে। মোটের ওপর ছড়ানো ছিটানো কিছু কুঁড়ে আর খামার বাড়ি, হাজা মজা কটা পুকুর, ডোবা আর চূড়ো ভাঙা একটা মন্দির নিয়েই ঝুমরুডি গ্রাম। হপ্তায় একবার যেখানে হাট বসে, সেই জটির থানের একমাত্র মুদির দোকান ছাড়া টিনের চালও একটা দেখা যাবে না। গ্রামের চিরকাল যে এ দশা ছিল তা না, তার অবশ্য কিছু প্রমাণ এখনো একেবারে লোপ পায়নি। সে প্রমাণের একটি যেমন নাগের বাঁধ। এখন ভেতরটা শুকনো পিপাসী মাঠেরই সামিল। চারধারে উঁচু বাঁধ ও অগুন্তি ফুটো ফাটলে বছরের পর বছর ভেঙে ধসে যাচ্ছে। বর্ষার পর কদিনের জন্য ভেতরের নামাল জমিতে যে সবুজের ছোপটুকু কদিনের জন্য লাগে, তা থেকে এ বাঁধে যখন অতিবৃষ্টির দিনে জল ধরে রেখে অনাবৃষ্টির দিনে সারা গায়ের ফসল জোগাত, সেই সাবেকি গৌরবের দিনের একটু আভাস পাওয়া যায়। আর আভাস পাওয়া যায় নাগের বাঁধের ঠিক বিপরীত দিকে গ্রামের একেবারে শেষ প্রান্তের হাজামজা ডাকাতি বিলের ধারের সেই বিরাট আধা ভগ্নস্তূপটার, যার গড়মাদার নামটার মধ্যেই জমকালো দূর অতীতের ঝলক একটু হলেও আছে। গড়মাদার যে কতকালের পুরনো ধ্বংসস্তূপ তা নিয়ে কেউ গবেষণা করেনি। বহুকাল সেটা অব্যবহারেই পড়েছিল। সম্প্রতি কয়েক বছর ধরে তার ওয়ারিশনদেরকে একজন বৃদ্ধা বিধবা সেই ধ্বংসস্তূপের মধ্যেই কোনো একটা মাথা গোজবার ঘরে আশ্রয় নিয়ে আছেন। বৃদ্ধা আসবার আগেও যেমন, তিনি আসবার পরেও তেমনি। গাঁয়ের লোক ও ধ্বংসপুরীর ত্রিসীমানাও পারতপক্ষে মানায় না। সারা গায়ে দালান কোঠা বলতে ওই পুরো গড়মাদারকে বাদ দিলে খড়ের চাল হলেও কাঁচা ইটের দেওয়ালের একটি যে বাড়ি আছে, নাগেদের সেই কাচারি বাড়িতে কৃত্তিবাস উঠেছে। নাগেদের অনেক পুরুষের বেশ কিছু জমিজামা এখানে ছিল। জমিদারি উঠে গেলেও নতুন বিলি ব্যবস্থায় কাচারি বাড়িতে এখনো চালু আছে। নাগেদের এক ছেলের লেখা টেকার বড় শখ। আমার কাগজে লেখা নিয়ে আসার সূত্রে আলাপ হয়েছিল। সেই আলাপে এই গ্রামে তাদের কাছারি বাড়ির কথা জানতে পেরে নিজেই থেকেই এখানে আসা, কিছুদিনের থাকবার সুযোগটাও চেয়ে নেওয়া। কিন্তু দুনিয়ায় এত জায়গা থাকতে একটা অকাদ্য গাঁয়ে স্বেচ্ছা নির্বাসন কেন? শুধু একটা বাছিই ছিল, তারই বন্ধু পরাশরের সঙ্গে। নিরুদ্দেশ হওয়ার সম্বন্ধে কথায় কথায় একদিন তাকে তাল ঠুকে বলেছিলেন যে, সে যত বড় ধুরন্ধরই তুমি হও না কেন, ইচ্ছে করলে এমন গা ঢাকা দিতে পারি যে 1 মাসের মধ্যে আমায় খুঁজে বার করা তোমার সাধ্য হবে না। তার বন্ধু পরাশর কোনো প্রতিবাদ না করেই এমন একটা মুখ টেপা হাসি হাসলেন, যাতে গায়ের জ্বালায় তখনই বাজি ধরে তিনি বললেন, হাসছ যে?
বেশ, এই রইল তোমার সঙ্গে বাজি। যেদিন আমি অন্তর্ধান হব তারপর থেকে 1 মাসের মধ্যে তুমি আমার খোঁজ পাবে না। কি রাজি আছো এ বাজি রাখতে? রাজি যদি হই তো বাজিটা কি হবে? বাজি, আমি যদি হারি তো পরপর 4 হপ্তাহ তোমার কবিতা আমার কাগজে ছাপব, আর তুমি যদি হারো তাহলে 1 মাস আর কবিতা লিখবে না। 1 মাস কবিতা লিখব না? বাজিটা ঠিক ন্যায্য হচ্ছে না। তবুও তোমার সুমতির আশায় রাজি হচ্ছি। বন্ধু পরাশরের সঙ্গে এই বাজি রাখার দিন 5 মধ্যেই তিনি উধাও হয়ে গেলেন। যাওয়ার আগে বন্ধুকে ডাকে শুধু একটা পোস্টকার্ড দিয়েছিলেন, তার অজ্ঞাতবাস শুরু হওয়ার তারিখটা রেকর্ড করে রাখার জন্য। ঝুমরুডিতে নাগেদের কাছারি বাড়িতে এসে ওঠার পর পরাশরের জন্য একটু দুঃখই হয়েছে। সত্যি বাজিটা ঠিক ন্যায়সঙ্গত হয়নি। আমি হারলে তো 4 বার পরাশরের কবিতা ছাপিয়েই খালাস, কিন্তু হেরে গেলে পরাশরের শাস্তিটা যে অনেক গুরুতর। পুরো 1 মাস কবিতা না লিখে থাকাটা তার পক্ষে যে কি যন্ত্রণার তা তো আমি ভালো করেই জানি। 1 মাস চোখ বন্ধ করে দেওয়া বরং তার থেকে অনেক ভালো। বাজির শর্তে তার বন্ধুর উপরে যে বেশি রকমের অন্যায় অবিচার করা হয়েছে সেটা আরও ভালো করে বুঝলেন সারা রাত এক প্যাসেঞ্জার ট্রেনে কাটিয়ে। সকাল 7টার পর ধু ধু মাঠের মধ্যে প্রায় ভুলে যাওয়া এক স্টেশনে নেমে। স্টেশনের নাম উড়মা। জানা না থাকলে টাইম টেবিল ঘেঁটেও সহজে কেউ বার করতে পারবে বলে মনে হয় না। এই স্টেশন থেকে সনাতন গরুর গাড়িতে আন্দাজ 20 ক্রোশ ভেঙে ঝুমুরটি যেতে যেতে পরাশরের করুণ অবস্থার কথা ভাবছিলেন। তার চিঠিটা পাওয়ার পর সে তার ঠিকানা বের করবার জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে নিশ্চয়ই, কিন্তু অত বড় কলকাতা শহর থেকে তিনি যে একটা রদ্দিমার্কা প্যাসেঞ্জার ট্রেনে সারা রাত কাটিয়ে উড়মার মতো একটা স্টেশনে নেমে গরুর গাড়িতে 20 ক্রোশ পাড়ি দেবেন তা কি তার পক্ষেও কল্পনা করা সম্ভব? নাগেদের কাছারি বাড়িতে ভালো হোটেলের আরাম আশা করে যায়নি। একটু আধটু অসুবিধা হলেও দিনগুলো তাই একরকম ভালোই কাটছিল। আসল সমস্যাটা হলো নিঃসঙ্গতা নিয়ে। কাছারি বাড়ির সরকার মশাই আর গ্রামের 2-4 জন নিষ্কর্মা চাকরি জীবনের শেষে অবসর নেওয়া মানুষ ছাড়া কথা বলবার কেউই নাই। আমি অবশ্য এ সমস্যার প্রতিকার নিজেই করে নিয়েছিলাম। গিবনের রোমের অবনতি ও পতন কাঠির 2য় খণ্ডটি নিয়ে গিয়েছিলাম সেখানে। প্রথম খণ্ড বহুকাল আগে পড়া হলেও 2য় খণ্ডটি খোলার সময় এতদিনেও হয়নি। 1 মাস অজ্ঞাতবাসে সেই কর্তব্যটাই সম্পাদন করে একসঙ্গে হ্রদ দেখা আর কলা বেচা সেরে আসব, এই ছিল আমার সংকল্প। কিন্তু মাসের অর্ধেক না কাটতেই সে সংকল্প অমন বাগড়া পড়বে তা তিনি ভাবতে পারেননি। প্রথম কদিন তিনি সকাল বিকেল সারা গ্রামটা ঘুরেছেন, দেখবার কিছুই নেই। তবু তিনি ভাবলেন যেখানে পুরো 1 মাস কাটাতে হবে সে জায়গাটা নেহাত অচেনা থাকবেই বা কেন। হপ্তা 2 বাদে গিবন সাহেবের মান রাখবার জন্য সন্ধেবেলায় কেরোসিনের টেবিল ল্যাম্পটা জেলে বইটা সবে খুলেছেন, এমনি সময় সরকার মশাই ঘরে ঢুকেছেন। সরকার মশাই মাঝবয়সী সাদাসিধে গেঁয়ো মানুষ, এমনিতে একটু বেশিই বিনয়ী, কিন্তু সেদিন দাঁড়ানোর ভঙ্গিতে, মুখের ভাবে আর শেষ পর্যন্ত কথা বলার ধরনে কেমন যেন অত্যন্ত লজ্জিত অপরাধী চেহারা ফুটে উঠেছে। বই থেকে কৃত্তিবাস মুখ তুলে তাকানোর পর বার কয়েক ঢোক গিলে তিনি প্রথমে শুধু থেমে থেমে বলছিলেন, আজ্ঞে একটু মুশকিল হয়েছে। মুশকিল? কি মুশকিল? আজ্ঞে আজ রাত্রে আপনার দুধ খাওয়া হবে না। সরকার মশাইয়ের এমন ট্র্যাজিক ভাবভঙ্গির পর সমস্যাটা মাত্র দুধের জেনে
হেসে বলে ফেললেন, আচ্ছা, তা না হলে আর কি করা যাবে বলুন? তা দুধের হয়েছে কি? গোয়ালা এখনো দিয়ে যায়নি বুঝি? কিন্তু সবে তো এখন সন্ধে, একটু দেখুন না, এখনো আসবার সময় আছে তো। আজ্ঞে, গয়লা আজ আর আসবে না। আসবে না মানে? গোয়ালা বুঝি তাই বলে পাঠিয়েছে আপনাকে? আজ্ঞে, বলে পাঠাতে পারলে সে তো দুধই পাঠিয়ে দিত। কৃত্তিবাস সরকার মশাইয়ের দিকে অবাক হয়ে চেয়ে আছে। ভাবছেন, এই আবার কি হেয়ালি করছেন সরকার মশাই? তার সঙ্গে রসিকতার সম্পর্ক তো তার নয়। আহ, ব্যাপারটা একটু খুলে বলুন তো। এবার সব খুলে বললেন সরকার মশাই। যা বললেন তাতে কৃত্তিবাস অবাক হলেও উপভোগ করার মতোই মজা পেয়েছেন। তাদের আলাপ যা হয়েছে তার ধারাটা এই রকম। ভূতের ভয়েই আমাদের গয়লা আজ সন্ধ্যের পর আর আসতে পারবে না। এতদিন তো বেশ আসছিল, ভূতের ভয় হঠাৎ আজই হলো কেন? কাল রাত্রেই সেই অশরীরীরা গ্রামে দেখা দিয়েছেন বলে। তা যারা দেখা দিয়েছেন তারা যে ভূত তা বোঝা গেল কি করে? জ্যান্ত মানুষকেও তো ভূত বলে ভুল হতে পারে। না, জ্যান্ত মানুষ নয়, ভূতই। ভূত ছাড়া গড়মাদারের ওই ধসে পড়া আতঙ্কপুরীতে জ্যান্ত মানুষ কারোর যাবার ক্ষমতা কি, সাহস হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভূতই না হয় মানলাম, কিন্তু গড়মাদারে ভূত দেখা গেছে সে তো বুঝলাম। তো গাঁয়ের পথে হাঁটতে ভয় কিসের? ভয়ের রীতিমতো কারণ আছে। গায়ের লোক 10 বছর আগের কথাটা ভোলেনি। গড়মাদারে ভুতুরে কিছু দেখলেই কিছুদিন সন্ধ্যের পর কেউ আর ঘরের বার হয় না। 10 বছর? কি হয়েছিল 10 বছর আগে? এরপর কৃত্তিবাস জিজ্ঞাসা করে খুঁটিয়ে খুঁটিয়ে। সরকার মশাইয়ের কাছে যা জানবার জেনেছেন। 10 বছর আগে কিছু ভুতুরে ব্যাপার দেখলেও প্রথমে কেউ খুব একটা গ্রাহ্যের মধ্যে আনেনি। ভুতুরে বাড়িতে ভূত দেখা যাবে, এতে আর আশ্চর্য কি? রাত্রিরের আলোয় নাড়াচাড়া ও নানা রকম আওয়াজ পাওয়ার মতো এমন 2-4টে অদ্ভুত ভুতুরে ব্যাপার আগেও গড়মাদারে কেউ কেউ দেখেছে মাঝে মাঝে। সেবারের ব্যাপারটা কিন্তু অন্যরকম ছিল। গড়মাদারে ভুতুরে আলো টালো দেখা যাওয়ার পরেই একদিন সকালে ডাকাতের বিলের ধারে বেহুশ একটা মানুষ রক্তে কাঁধায় মাখামাখি হয়ে পড়ে থাকতে দেখা গেছে। লোকটা মরে, কিন্তু মাথায় চোট খেয়ে অবস্থা কাহিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই লোকটা ঝুমুরডির সম্পূর্ণ অচেনা। বিলের ধার থেকে তুলে এনে একটু সেবা শুশ্রূষা করার পর লোকটার জ্ঞান ফিরেছে। তখন সে যা বলেছে তাতে সবাই তাজ্জব। কে তাকে কেন মেরেছে তা তো নয়, এমনকি কেমন করে এখানে এসেছে তাও সে জানে না। এ তল্লাটের লোক সে নয়। অনেক দূরের এক জায়গা থেকে কে যেন ভোজবাজিতে তাকে এনে মেরে বেহুশ করে রেখে গেছে। কথাটা শুনতে আজগুবি, কিন্তু একেবারে অবিশ্বাসী বা করা যায় কি করে? এ তল্লাটের সম্পূর্ণ অজানা একটা লোক খামোখা এখানে মার খেয়ে অজ্ঞান হতেই বা আসবে কেন? এরপর যা হয়েছে তা একেবারে অভাবনীয়। অদ্ভুত ব্যাপারটায় কুল কিনারা না পেয়ে দিন কয়েক বাদে এদের একজন শেষ পর্যন্ত বেশ দূরের পুলিশ চৌকিতে গেছিল খবরটা দিতে। তার ফিরে আসবার আগেই জখম লোকটা হঠাৎ একদিন উধাও, যেমন এনে ফেলেছিল তেমনি কে যেন ভোজবাজিতে তাকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে। এই অন্তর্ধানে ঝুমুরডি গ্রাম একেবারে ভয়ে কাট। গড়মাদারের ভূতের সম্বন্ধে সন্দেহের বাষ্প সেই থেকে গেছে উবে। সেখানে ভুতুরে কিছু দেখা গেলে কিছুদিনের মতো সন্ধে হতে না হতেই সব দরজায় ডবল হুড়কো আটা হয়ে যায়। ভাগ্যের এই যে এই ভুতুরে ব্যাপারটা যখন তখন দেখা যায় না। কালে ভদ্রে বড়জোর বছরে একবার গড়মাদারে কিছুদিনের জন্যে সারা গায়ে বিভীষিকা হয়ে ওঠে। মনে মনে হাসলেও সরকার মশাইয়ের সব কথা খুব গম্ভীর মুখেই শুনেছি। জিভের ডগা এলেও কোনো প্রশ্ন করিনি।
মনের মধ্যে সংকল্পটা অবশ্য স্থির করে ফেলেছিলাম। আর সেই সংকল্পের ফল যা দাঁড়িয়েছে তা দিয়েই এ কাহিনী শুরু। সেই রাত্রে সরকার মশাই তার কুঠুরিতে শুতে যাওয়ার পর তার নাক ডাকার শব্দে নিশ্চিন্ত হয়ে টর্চ নিয়ে কৃত্তিবাস বেরিয়ে পড়লেন। গায়ের রাস্তা একেবারে অন্ধকার নয়। শুক্লপক্ষের সপ্তমীর চাঁদের আলোর সঙ্গে ঝকমকে আকাশের তারার ঝাঁকে ঝিকিমিকিতে পথঘাট বেশ চেনা যায়। সারা গায়ের নিথর নিস্তব্ধতাই শুধু কেমন যেন গা ছমছমে। গড়মাদারের দিকে যেতে যেতে একেবারে দূরের কোথাও একটা কুকুরের ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। কেমন যেন মনে হলো সে ডাকও উঠতে গিয়ে কিসে যেন চাপা পড়ে গেল। এই অবস্থায় অস্বস্তি একটু যে হচ্ছিল না তা নয়, কিন্তু সেটা গ্রাহ্য করবার মতো মন নিয়ে বার হয়নি। এই নির্জন নিস্তব্ধ গায়ের পথে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে গড়মাদারের ধ্বংসস্তূপের কাছে যখন পৌঁছালাম, তখন সপ্তমীর চাঁদ অস্ত যেতে আর বাকি নেই। সামঞ্জস্য সৌষ্ঠবহীন বিরাট ধ্বংসস্তূপটা সেই মরা চাঁদের রুগ্ন বিকর্ণ আলোয় যেন একটা ভয়াল নিষেধের মতো মজাবিলের ধারে দাঁড়িয়ে আছে। এবার কয়েক মুহূর্ত মনটা প্রস্তুত করে নেওয়ার জন্য সেখানে দাঁড়ালেন। দিনের বেলা এদিক দিয়ে ঘুরে যাওয়ার সময় ধ্বংসস্তূপের একমাত্র অধিবাসিনী বৃদ্ধা বিধবা মহিলা কোন দিকে কোথায় থাকেন তা তিনি আগেই দেখে গিয়েছেন। সেই দিকটা বাদ দিয়ে অন্য দিক দিয়ে গড়মাদারের ধ্বংসপুরী ভালো করে সন্ধান করবেন এই সংকল্প করে এসেছেন। ভূতপ্রেত না হোক, দুষ্ট মানুষের শত্রুতার ভয় একেবারে করিনি তা নয়, তবে এই নেহাত নগণ্য গ্রামের একটা পোড়ো ভিটেতে সত্যিকারের কোনো বাঘা বদমায়েশের দলের দেখা পাবো তাও মনে করিনি কোনোদিন। কিছু পেলে নেহাত ছিঁচকে বদমায়েশের গোপন নেশা ভাঙের আড্ডা এই খুঁজে পাবো বলে ধরে নিয়েছিলাম। আর সেরকম দু চারটেকে সামলাবার ক্ষমতা সম্বন্ধে কোনো সন্দেহ জাগেনি আমার মনে। ধারণাটা এইরকম ছিল বলেই মনস্থির করে নিয়ে ধ্বংসপুরীর দিকে পা বাড়াতে গিয়ে একটু বেশি রকম চমকে দাঁড়িয়ে পড়তে হয়। দূরে ধ্বংসস্তূপের একটা ঢিবির ধারে অস্পষ্টভাবে যা চোখে পড়ল আমার ধারণার সঙ্গে তা ঠিক মেলে না। দূরে যা দেখলেন তা আবছা হলেও সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা যে একটি নারী মূর্তি, সে বিষয়ে সন্দেহ নেই। ভৌতিক প্রকাশ একটা কিছু দেখবেন বলে তিনি জানতেন, কিন্তু সেটা অন্যরকম, আরও সাদাসাদি কিছু হবে বলে মনে করেছিলেন। মূলত চাষি গাঁয়ের গোপন নেশাভাঙের দলের কাছে এরকম নারী মূর্তি দেখবার ফন্দি আশা করেননি। বৃদ্ধা যে নয়, মূর্তিটা হঠাৎ সরে ভিতর দিকে যাওয়ার সঙ্গে নির্ভুলভাবেই বোঝা গেল সেটা। চলার ভঙ্গিতে বার্ধক্যের ছাপ তো নেই, যুবতী হিসেবেও কেমন যেন তার মধ্যে একটু ছন্দের তফাৎ। মূর্তিটা সরে যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব কথা আমি কিন্তু ভাবিনি। যতদূর সম্ভব নিঃশব্দে দ্রুত পায়ে তখন আমি তাকে অনুসরণ করছি। ওই বিশাল ধ্বংসস্তূপের ভিতর দিয়ে নিঃশব্দে গোপনে কাউকে অনুসরণ করা এ কিন্তু সোজা ব্যাপার নয়। যে কোনো মুহূর্তে জানাজানি হয়ে ধরা পড়বার সম্ভাবনাই বেশি। নেহাত ভাগ্যের জোরে সে বিপত্তার হয়নি বলে মনে হয়। একটু করে ব্যবধান কমিয়ে মূর্তিটার বেশ কাছে পৌঁছানোর পর মূর্তির চলাফেরার ধরন কেউ যে তাকে অনুসরণ করছে তা সন্দেহ করেনি বলেই মনে হয়। কোথাও একটু থেমে, কোথাও আবার যেন একটু ঘুরে বেরিয়ে মূর্তিটা যেভাবে এগিয়ে গেছে তাতে তার আসল উদ্দেশ্যটা বুঝতে দেরি হলো না। সে উদ্দেশ্য হলো এই রাত্রেও গায়ের পথে এ তল্লাটে আসবাস স্পর্ধা যদি কেউ করে থাকে তো তাকে ভয় দেখানো। সেই জন্য এই দিক ওই দিক ঘুরে মূর্তিটা মাঝে মাঝে
এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে বাইরে থেকে যেখানটা দেখা যায়। এইরকম একটা জায়গায় দাঁড়াবার সময়ই পেছন থেকে তাকে ধরব, এই ছিল মতলব। কিন্তু মতলবটা অত সহজে সিদ্ধ হলো না। আমার অত সাবধান হওয়া সত্ত্বেও কি করে জানি না হঠাৎ এক সময় মূর্তিটা বেশ সন্দিগ্ধ হয়ে উঠেছে মনে হলো। এরপর তার গতিবিধি গেল পুরো বদলে। আমি যেমন তাকে, সেও যেন তেমনই তার অদৃশ্য শত্রুকে ধরবার জন্যে সে ধ্বংসস্তূপের মাঝে এক ধরনের লুকোচুরি শুরু করে দিল। তা করা সত্ত্বেও শেষ পর্যন্ত কিভাবে তাকে ধরি এবং ধরার ফল কি দাঁড়িয়েছে তা দুবার বলবার দরকার হলো না। ভয়ে দিশেহারা হয়ে উন্মাদের মতো গড়বাঁধারের ধ্বংসপুরীর থেকে বেরিয়ে ছুটে যেতাম, কিন্তু হলো না। সেই ভগ্নস্তূপ থেকে বার হওয়ার সময় একটা ঢিবির ওপর বুনো লতায় পা জড়িয়ে পড়ে গেলাম। সজোরে পড়ে যাওয়াতেই তার হোশ ফিরে গেল। একটু সামলে নিজের হাতে পায়ের দিকে তাকালেন। শরীরের স্পর্শে যা টের পেলেন সেই একটা গাঢ় ভিজে কিছু ছোপ হাতে জামায় কাপড়ে লেগে রয়েছে। এ কি রক্ত? এতক্ষণে খেয়াল হওয়ায় পকেট থেকে টর্চটা বার করে দেখলাম, রংটা লালই বটে, কিন্তু রক্ত তো নয়। রক্ত হলে তো এতক্ষণে জমতে শুরু করে দিত। জিনিসটা তাহলে কি? আর খানিক আগে যা ঘটেছে সে ব্যাপারটাই বা কি? নিজের হৃদস্পন্দনের সঙ্গে হাত পায়ের বেশ একটু কাঁপুনি অনুভব করলেও দাঁতে দাঁত চেপে টর্চটা ধরে আবার ভেতরে গিয়ে ঢুকলাম। এদিকে ওদিকে একটু খোঁজবার পর সঠিক জায়গাটা খুঁজে পেতে বেশি দেরি হলো না। তারপর প্রথমেই তার সারা শরীর শিউরে উঠল। ঠান্ডা নরম কি একটা রবারের মতন জিনিস পায়ে মারিয়ে ফেলেছেন। হৃৎপিণ্ডটা লাফিয়ে দিয়ে উঠলেও কোনো রকমের সামলে জিনিসটা মেঝে থেকে এবার তুলে টর্চটা জ্বাললেন। লাল গাঢ় ছোপ লাগা সেই ছিঁড়ে খুলে আসা হাতটা পায়ের তলায় এইটাই তার রবারের মতো লেগেছিল। জিনিসটা নিপুণভাবে তৈরি, ফোম রবারের। পাশে একটু খোঁজার পর খড়ের তৈরি মূর্তিটাও পেলেন। একটা হাত কাটা অবস্থায় ঘরের কোণাটায় পড়ে আছে। হাতটা সঙ্গে নিয়েই কাছারি বাড়িতে ফিরে এলাম। সরকার মশাইয়ের নাক ডাকা আর শোনা যাচ্ছে না। দুবার বাইরে থেকে দেখে ঘরে গিয়েই ঢুকলাম। সরকার মশাই সেখানে নেই। পরের দিন সকালে আমার টেবিলেই তার একটা চিঠি পেলাম। শ্রদ্ধেয় কৃত্তিবাস বাবু, হঠাৎ বাড়িতে বিপদের খবর পেয়ে আমাকে রাত্রেই গাঁ ছেড়ে চলে যেতে হচ্ছে। আপনার সেবার কোনো ত্রুটি যাতে না হয় সে ব্যবস্থা করে গেলাম। এই অসুবিধার জন্যে আমাকে ক্ষমা করবেন। সেবা যত্নের ব্যবস্থা সত্যিই যে করেছেন তা সকালে গয়লা আসায় প্রমাণ পাওয়া গেল। কাল রাত্রে দুধ দাওনি কেন? আগে সরকার মশাই যে খবর দিয়ে পাঠালেন দুধ রাত্রে লাগবে না বলে। কৃত্তিবাস কোনো উত্তর দিলেন না। একটু বেলায় গ্রামের সব আলাপিরা এলে ভুতুরে কিংবদন্তির কথা জিজ্ঞাসা করলেন। তারা শুনে সবাই অবাক। অনেক কালের পোড়ো বাড়ি হলে যা হয় সেই ভুতুরে বদনাম বাড়িটার থাকলেও সরকার মশাই যা বলেছেন সেরকম কোনো গল্পই তারা শোনেননি। কিন্তু কাল রাত্রে সমস্ত গ্রাম হঠাৎ অমন নির্জন নিস্তব্ধ ছিল কেন? নির্জন নিস্তব্ধ ছিল? শহুরে লোকজনদের যত খেয়াল, এরকম গ্রামাঞ্চলে নেহাত বেয়ারা কিছু না ঘটলে প্রতি রাত্রেই অমনি নিস্তব্ধ থাকে। আপনি এর আগে রাত্রে বার হননি বলে জানতে পারেননি। তারপর দিনই সোজা কলকাতায় ফিরে এলাম। ফিরে স্টেশন থেকে ঝুমরুডির নাগের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু ট্যাক্সিতে উঠে সুবুদ্ধিটা মাথায় এলো। নাগের কাছে তো নয়ই, নিজের অফিসেও এখন যাওয়ার খুব একটা দরকার নেই। বাজির মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি আছে। সে কটা দিন হোটেলে অজ্ঞাতবাসে কাটিয়ে দিলে ক্ষতি কিছু নেই।
পরস্পর কাজ করছে গোপনে, সে খবরও নেওয়া যাবে। বুদ্ধিটা যে ভালোই হয়েছে। পার্ক স্ট্রিটের অঞ্চলের একটা ছোটোখাটো হোটেল থেকে পরস্পরের বাড়িতে ফোন করেই সেটা বুঝলাম। পরাশরবাবু বাড়িতে নেই, কলকাতাতেও না। 22 দিন আগে তিনি আমাদের কিছু না জানিয়ে কোথায় যে চলে গিয়েছেন আর কবেই বা ফিরবেন তা কিছুই জানিয়ে যাননি। এই কথা শুনে কৃত্তিবাস মনে মনে হাসলেন। নাগেদের সরকার মশাইয়ের কাছে তিনি নাকাল হয়েছেন ঠিকই, কিন্তু তার চেয়ে ডবল হয়রান এখন তার বন্ধু পরাশর হচ্ছেন। নিজের গোয়েন্দাগিরির মান রাখবার জন্য হিল্লি দিল্লি অনেক জায়গাতেই তিনি কৃত্তিবাসকে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক 1 মাস পূর্ণ হওয়ার পর নিজের বাসায় খোঁজ খবর নেওয়ার জন্য কৃত্তিবাস ফোনটা তুলতে গিয়েও নামিয়ে রাখলেন। স্বয়ং তার বন্ধু পরাশরই সিঁড়ি দিয়ে উঠে ঘরে আসছেন, কিন্তু তার হাতে ওটা কি? হাতে যে কি, পরাশর টেবিলের কাছে এসেই হাসি মুখে নিজেই জানিয়ে দিলেন। তুমি পরপর 4 হপ্তাহ ছাপাবে কথা দিয়েছিলে, তাই বাছাই করবার জন্য বেশ কয়েকটা কবিতা এনেছি। পরপর তোমার কবিতা ছাপবো? তুমি কিন্তু আমার ঠিকানা পেলে কি করে? সামান্য একটু খরচ করে। এই যে এই কাগজটাই দেখো না। কৃত্তিবাস দেখলেন খবরের কাগজে একটি বিজ্ঞাপন নিরুদ্দেশের, বেশি নয়, মাত্র গুটি কয়েক লাইন। খ্যাতনামা সাহিত্যিক সাংবাদিক কৃত্তিবাস ভদ্র কয়েকদিন হইতে নিখোঁজ। কেহ তাহার সন্ধান জানিলে এই ফোন নম্বরে যোগাযোগ করিয়া বাধিত করিবেন। ও বিজ্ঞাপন বার হবার পরদিনই মিস্টার নাগ আমার সঙ্গে যোগাযোগ করেন। তারপর তার একটু সাহায্য নিয়ে যা করবার করেছি। ও ফোম রবারের হাতটা বানাতে যা একটু হাঙ্গামা হয়েছিল, আর প্রথমে গিয়ে মিস্টার নাগের চিঠি থাকা সত্ত্বেও সরকার মশাইকে ষড়যন্ত্রে রাজি করাতে হয়েছিল। কিন্তু ওই নারী মূর্তিটিকে কেন? খুব খারাপ মানিয়েছিল? ছেলেবেলায় ফিমেল পার্ট করেছি যে। এখন মন দিয়ে শোনো, কটা কবিতা পড়ে শোনাচ্ছি। নাগেরও 2টো আছে। নাগেরও আছে? তাও আমায় ছাপাতে হবে? বাহ, তা হবে না? একটা কৃতজ্ঞতা তো আছে। শেষ হল কৃত্তিবাসের অজ্ঞাতবাস। লেখক শ্রী প্রেমেন্দ্র মিত্র, গল্প পাঠে ড্যানিয়েল, কৃত্তিবাস সন্মিত্র, পরাশর অমর্ত্য, সরকার মশাই সায়ন, অনুচরের ভূমিকায় অধ্যাপক ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, রমার ভূমিকায় অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জরী মণ্ডল, গয়লা অরুণোদয়, সূত্রধর অদ্রিজা, শব্দগ্রহণ এবং আবহ নির্মাণে পরম শিবম, সোশ্যাল মিডিয়া প্রচারণায় প্রচেতা মেঘ ও শতদ্র, গল্পের নাট্যরূপ ও নির্দেশনা অস্মিতা, সমগ্র পরিচালনায় অরুণোদয়। চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনুস্বর, স্বল্প স্বরে, পূর্ণ উপাখ্যান।